সুচেতনা। আচ্ছা, যদি তোমরা বলো যে স্যার সুচেতনার হালকা একটু বেসিকও আলোচনা করে তারপরে ক্লাস এমসিকিউতে যান, যদি সেটা বলো আমি সেটাতেও যাব। আর যদি বলো না শুধু এমসিকিউ সলভ করান, তাহলে শুধু এমসিকিউ সলভ করাবো। যারা ক্লাস করবে তাদের যে মোটিভ থাকবে, তাদের যে উদ্দেশ্য থাকবে, আমরা সেই অনুযায়ী আলোচনা করব। তাসনিম যারা, সুচেতনা হোক বা এটার ব্যাপারে তোমাদের কার কি অপশন বা কার প্রস্তুতিটা কেমন? হ্যাঁ, এই যে চলে আসতেছো, কমেন্ট করতেছো। তাসনিম যারা আসছো, আমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে না, বাংলা বিদ্যার নিয়মিত স্টুডেন্ট, ওই গ্রুপটাতে তো পরীক্ষার লিঙ্ক টিঙ্কগুলো সব দিব। ওই গ্রুপটাতে তোমরা একটু তোমাদের যারা আছে কাছের বন্ধু বান্ধব যারা আসলে এরকম নিয়মিত ক্লাস করে বা করতে চায়, এদেরকে একটু অ্যাড দিয়ে দিও, শুধু একটু আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে, সবাই উপস্থিত হয়েছো? আমার তিনজন দেখছি, তাসনিম যারা, আমাতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সময় দিই, সময় হচ্ছে 3 মিনিট। হ্যাঁ, 3 মিনিটের মধ্যে যারা আসবে তাদেরই নিয়ে আলোচনা হবে। আর যদি তোমরা ইয়ার ক্লাস চাও যে স্যার একদম লাইন বাই লাইন ব্যাখ্যা করছেন, আলোচনা করেছেন, সেটার ক্লাস চাই, তাহলে সেটাও আলোচনা করব। এমডি মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। একটু সুচেতনাটা আলোচনা করব না? আচ্ছা, কেউ বলে শুধু এমসিকিউতে চলে যান, কেউ বলল আলোচনা করতে। আচ্ছা, আমি 3 মিনিট পরেই যাচ্ছি, 3 মিনিটের মধ্যেই সবকিছু শুরু করে দিব। হ্যাঁ, হালকা একটু বেসিক আলোচনা করবো, একদম সামান্য একটু বেসিক। ঠিক আছে, এখান থেকে কি প্রশ্ন আসে, লেখক মূলত কি বলেছে, মূল ভাবটা বুঝে এরপরে এমসিকিউ সলভে যাব। ঠিক আছে মুস্তাহিন, ভালো বলেছো। হয়তো তোমরা অনেকেই জানো এটা, সচেতনতা পারা সত্ত্বেও মূল ভাবটা মানে প্রশ্নের অ্যাঙ্গেলটা কোথায় হয়, কি ধরনের প্রশ্নটা হয়, সেটা হয়তো পারো না। বা আমি যদি আরেকটু বেসিক ধরে আলোচনা করি, সেক্ষেত্রে হয়তো তোমার প্রিপারেশন নিতে আরেকটু সহজ হবে। হুম, সাথীকে তো মনে পড়তেছে না, নিয়মিত বা রিসেন্টলি ক্লাস করেছো বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, বা সাথী হঠাৎ করে এই ইয়াটা কিভাবে পেলা? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের গতকালকে যেটা পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষাটা দিলে না? আর যে ইয়াটা আছে, একটু আমাদের টাইমলাইনটা স্ক্রল করে সুচেতনার সকালবেলা কিন্তু একটা ক্লাস নিচ্ছি, রেকর্ড ক্লাস। ঠিক আছে, এই প্রতিদিন রেকর্ড ক্লাস ছাড়া হবে। তো এক একটা রেকর্ড ক্লাসের ভিউ মোটামুটি 5K হওয়া মাত্র আমি আরেকটা ক্লাস পিছন দিয়ে ছেড়ে দিব। ঠিক আছে, তো এটার ব্যাপারে একটু কাজ করো তোমরা, যাতে 5K হয়ে যায়। একটু শেয়ার টেয়ার দিয়ে যা কিছু করে রাখার করে রাখবা। ও মুস্তারিন না, মুত্তাসির, মুস্তারিন না। আচ্ছা, আমি বলি মুস্তারিন না, আমি বলি মুস্তাইন, এটা বলি। তার মানে তুমি হচ্ছে মুত্তাসির। ওকে ওকে, সুইটি পাই। হ্যাঁ, আমাদের ক্লাস শুরু করার একদম সময় হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ। যারা যারা আসছে, আমরা আমাদের ক্লাসে চলে যাই। ক্লাসে যদি বেসিক বলে আলোচনা করতে, একটু বেসিক আলোচনা করেই দিই। একটু বেসিকটা দেখাচ্ছি আর কি, একটু দেখো। আর এইখানে বাংলা ফার্স্ট পেপার যাবো হচ্ছে কি জানি, সুচেতনা। সুচেতনা চলে এসেছি। আচ্ছা, ওইখানে ওই লোডিং হতে হতে এখানে একটু প্রশ্নের উত্তর দেওয়া তোমরা শুরু করো। কবি নক্ষত্রের সাথে, শব্দটা আমরা নক্ষত্র বলি কিন্তু হবে নক্ষত্র। নক্ষত্র এটা বাংলা সেকেন্ড পেপারের একটা টপিকও তোমাদের হয়ে গেল। মনে রাখবা, কোনো শব্দের শেষে কিউ থাকলে আগে শব্দটা ন না নো হয়। আমরা পক্ষ বলি, শব্দটা পক্ষ না, শব্দটা হবে পক্ষ। ঠিক আছে, আমরা বক্ষ বলি যে বক্ষ ভেদ করলাম, না, শব্দটা হবে বক্ষ না বক্ষ। কিউ থাকলে এটা হয়। এখন এই ভুলটা আমরাও করি, তোমাদের শেখাবো কি, আমরা নিজেরাও এই ভুলটা করতে থাকি। আচ্ছা, বেসিক যে দেখাবো, বেসিক তো আসতেছে না।
বেসিক না আসলে কিছু করার নেই। চলো তুমি এমসিকিউ উত্তর দাও। কবি উত্তর কি দিছ? কবি নক্ষত্রের সঙ্গে দ্বীপের তুলনা করেছেন কেন? প্রথমে বলছে ভাবালুতার জন্য। ভাবালুতাটা কি জিনিস? অর্থাৎ তিনি অনেক ভেবেছেন এটার জন্য। এটার জন্য আসলে, নাকি অল্প দূরত্ব বোঝাতে, নাকি অনধিগম্য দূরত্ব বোঝাতে, নাকি কল্পনার আবেশ বুঝাতে? কোনটা বুঝাইতে? কবি নক্ষত্রের সঙ্গে দ্বীপের তুলনা করেছেন অনধিগম্য দূরত্ব বুঝাতে, যে নক্ষত্র যেমন ধরতে পারি না সুচেতনা, তুমিও যত কাছে থাকো তোমাকেও কি ধরতে পারি না। ঠিক আছে, তোমরা উত্তর করতেছো না? হ্যাঁ, একের সি। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে। এই দুটোতে ঘুরতেই আছে, ঘুরাতেই শেষ হয় না। একের মাহফুজে বলেছ একের গ। আচ্ছা, পরেরটা উত্তর দাও। র নক্ষত্র। আচ্ছা, এটা আমার রেকর্ডের মধ্যে আমরা এই 10 পর্যন্ত উত্তর দিয়েছি, আমরা 10-এর পর থেকে যাই। ঠিক আছে, এই যে এখানের পর থেকে এখান দিয়ে আসো। সুচেতনা কবিতার কোন উপমায় বিক্ষুব্ধ কবি সত্তার পরিচয় পাওয়া যায়? বিক্ষুব্ধ অর্থাৎ কবি খুব রুদ্রমূর্তি ধারণ করেছে, একটু রাগান্বিত অবস্থায় আছে, সেটা বুঝিয়েছে। এটা উত্তর কোনটা হবে? এটা দেখো। আসছে। একের 2-এর কত? 10 11 কত দিবা? আচ্ছা, 11 উত্তরটা আমি সহজ করে দিচ্ছি। উত্তরটা হবে এখানের মধ্যে দেখো, বিক্ষুব্ধ অবস্থা কিন্তু একটাই, রুরো রুদ্র মানে প্রখর এবং ভয়ঙ্কর রূপ, কিন্তু এটাকেই মোটামুটি বুঝাচ্ছে। প্রায় ততদূর ঢ্যাস। ততদূর কি বলতো? কবিতার মধ্যে কিন্তু আছে, ঠিক ততদূর কি? ততদূর হচ্ছে মানব সমাজ। এটা কি? বাদরুজ্জামান কি মান্দাল। আচ্ছা, পুরোপুরি পড়তে পারলাম, নাম ভুল বলে থাকলে দুঃখিত। হ্যাঁ, আমি সুচেতন হালকা একটু বেসিক বলি। জীবনানন্দ দাশ হচ্ছে এই কবিতার লেখক। তোমরা জীবনানন্দ দাশ সম্পর্কে জানো, সে হচ্ছে একটা প্রকৃতির কবি। তার তোমরা 2টা কবিতায় ছোটকালে পড়েছো, সেই দিন এই মাঠ, তারপরে পড়েছো আবার আসিব ফিরে। 9, 10-এ যেমন পড়েছো, আবার হচ্ছে ইন্টারেও পড়েছো, আবার ইন্টারও পড়লা। তাই এই হলো কবি। কবি ছিল ইংরেজি অধ্যাপক। সাহিত্যকর্ম যদি বলি, তিনি মূলত কোনো গল্প নাটক লেখেন নাই, যা লেখছে হলো কবিতার বই লিখছে। উপন্যাস লিখছেন পাকনামি করে 2টা, তো এটা খুব আমারই কঠিন না। আর প্রবন্ধের বই লিখছে একটা, তাও সেটা কবিতা বিষয়। কবি তো ছিলেন, কবিতার বই তো লিখবেন। তো মূল কথাটা যদি বলি, মূল কথাটা হচ্ছে এই কবিতাটা মূলত আমাদের যে চেতনা দেখছে না কত নোংরা, আমাদের চেতনা কত খারাপ, আমরা হত্যা করছি, মারতেছি, আমারই খাইতে হবে, আমারই লাগবে। আরেক দেশ, সেই দেশে তেল দখল করার জন্য গুলি বানাচ্ছি, প্লেন বোম বানাচ্ছি, ভয় দেখাচ্ছি, হত্যা করতেছি। এই দেখো, এই যে কদিন আগে একটা বাচ্চাকে হত্যা করে ফেলা হইলো। এই যে আমাদের মধ্যে সুন্দর চেতনা নাই। তো লেখক এইটাকেই সুন্দরভাবে উপস্থাপন করে একটা কবিতা লিখেছে। সুচেতনা তুমি কই? তুমি কেন আসো না? তুমি কেন এত দূরে? তুমি কেন সেই দূরের দ্বীপে গিয়ে বসে রইছো? সুচেতনা তুমি আসো, পৃথিবীতে আসো। আমি জানি তুমি আসো, এমন না যে সুচেতনা হারাই গেছে, পৃথিবীতে আর কোনো আশার আলো না, এরকম না, আছে। সুচেতনা তুমি আসো, কিন্তু আসো। তুমি যদি আমাদের পৃথিবীতে চলে আসো, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। লেখক বলছে একদিন আসবে। আমি স্বপ্ন দেখি একদিন সুচেতনা পৃথিবীতে আসবেই, পৃথিবীটা সুন্দর হবেই। ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আমি হাল ছেড়ে দিব না, হাল ছেড়ে দিব না, আমিও চেষ্টা করব, চেষ্টা করে যাচ্ছি। সুচেতনা তোমাকে আসতেই হবে, আর সেদিনই হবে অনন্ত সূর্যোদয়। এরকম ভাবে কবিতাটা বলা হয় যে, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, যেখানে দারুচি বনের ফাঁকে নির্জনতা আছে। সুচেতনা তুমি কোথায়? তুমি সেই এত দূরে গিয়ে বসে আছো, সেই নির্জন দ্বীপের মতন, যে তোমায় জানি তুমি আসো, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না, আসা যাচ্ছে না। এই পৃথিবীর রণাত্ম সফলতা সত্য, তবু শেষ সত্য না। পৃথিবী যে যুদ্ধক্ষেত্র হয় বা এগুলো সত্য, যুদ্ধ করে তুমি অনেক কিছু অর্জন করতে পারবা, কিন্তু শেষ সত্য না। দিন না দিন তোমাকে পরাজিত হইতেই হবে, তুমি কিছু না কিছু তুমি হারাবাই।
আজকে অনেক রুদ্র ঘুরে প্রাণ পৃথিবী মানুষকে মানুষের মতো ভালো দিকে, তবুও দেখেছে আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। এই কথা বলতে কি বলছে, কি পৃথিবীর এই কঠিন বাস্তবতা আমি ঘোরাঘুরি করে বুঝতে পেরেছি, হতে পারে আমার হাতে আমার আপনজনের মৃত্যু হবে। এর মানে কি? এর মানে দেখো, ধরো কোন এলাকার কোন এক পুলিশ অফিসার নিয়োগ করেছে, বা কোনো তুমি বড় হয়ে নিয়োগ করলা যে আমি বড় হয়ে আমার এলাকার কোনো কি রাখবো না, মাদক ব্যবসায়ী কিংবা কোনো অপকর্ম রাখবো না। তুমি নিয়োগ করে বড় হয়েছো, তুমি পুলিশ হয়েছো, কিন্তু প্রথম দিন টের পাইলা তোমার এলাকার মধ্যে সবচেয়ে বড় মাফিয়া হইতে তোমার বাবা, সবচেয়ে বড় কিশোর গ্যাং তোমার ছোট ভাই, তারপর হচ্ছে সবচেয়ে অপকর্মী হচ্ছে তোমার হচ্ছে খালা, তারপরে হচ্ছে মাফিয়ার প্রধান তোমার হচ্ছে মামা। তখন তুমি কি করবা? তুমি না চিন্তা করে তুমি একটা সুন্দর পৃথিবী জন্ম দিবা, তখন দেখবা তোমার হাতেই তোমার এই সুন্দর পৃথিবী, এই শুভোদয় বা শুভ চিন্তার উদ্ভব করতে গিয়ে তোমার হাতে তোমার পরিজনকে মরতে হয়েছে। এরকম একটা কথা বলছে যে ভাই সুন্দর চেতনা অনেক কঠিন, এত সহজ না। পৃথিবীর গভীর থেকে গভীর অসুখ, তবু ঋণী পৃথিবীর কাছে। বল পৃথিবীর অসুখ, পৃথিবীর মধ্যে আজকে অপরাধ অপকর্ম, তারপর হচ্ছে সুন্দর চেতনা অভাব দিয়ে ভরে গেছে পৃথিবীর অসুখ। কিন্তু এই পথে আলো জ্বলে পৃথিবী কর্মমুক্ত হবে। কিন্তু ভাই এই পথে আমাদের যেতে হবে, এইভাবে করে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে, একদিন একদিন মুক্তি এই পথেই আসবে, কিছু করার নেই, তোমাকে আশা রাখতে হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, বলতে পৃথিবীর ধরে মনীষীরা শতাব্দীর পরে শতাব্দী এই কাজটা করেই গেছে, আস্তে আস্তে হয়েছে, একদিনে হয় নাই। তারা চেষ্টা করছে, আজকে কালকে পরশু এমন করতে তীর্থরা করছেন, তাদের এই চেষ্টার ফল আমরা আজকে ভোগ করছি, কিন্তু করতে তো হয়েছে। এই বাতাস কি পরম সূর্যকর, বাতাসটা কি সুন্দর, এই দেখো ঠিক তত দূর ভালো মানব সমাজ। আমরা পড়ছিলাম কত দূর ভালো মানব সমাজ, এই যে সেই প্রশ্নটা উত্তর এসেছে, তত দূর ভালো মানব সমাজ। তারপর লেখক বলতেছে পৃথিবীর টানে মনে হয় পৃথিবীতে না আসলেই ভালো হইতো, এত খারাপ পৃথিবী। পড়ছে না, আয়সা তো লাভ হয়েছে, এই আফসোস দোষারোপ করো না, পৃথিবীকে দিও না, দূর পৃথিবীতে কি হইলো না, এবার ভালো হইতো, পরীক্ষা ছিল না, এইচএসসি পরীক্ষা দেওয়া লাগতো না, এটা বললো না, বরং এসে তোমার লাভ হয়েছে, তুমি পরীক্ষা দিলে কি করতে পারবা, আচ্ছা অনেক কিছু লাভ হবে। লেখক বলছে শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। ভাই আমি আশা করি একদিন একদিন এই সুচেতনা আসবে, মানে সুন্দর চেতনার উদ্ভব হবে, আর পৃথিবীটা সুন্দর হবে। ওকে, আমরা এই কথা বলে দিছি, আর এগুলো সব কিন্তু এই পাশে সব নোট করে আছে। হ্যাঁ, কোনটা কি বলছে, এই যে এই পাশে আছে হচ্ছে একদম লাইন বাই লাইন ধরে ব্যাখ্যা, এই পাশে আছে হচ্ছে মূল ভাব, প্রতীক, কবির বিশ্বাস, এখানে আছে হচ্ছে কি প্রধান বিষয়বস্তু, কোনটা কি বলছে, বিশ্বাসটা কি, মানবীয় সংগ্রাম কি, সৃজনশীল মূলত 4টা পয়েন্ট ধরে আসে। তো এই 4টা পয়েন্ট দিয়ে তোমার গ আসলে বা গ যেটাই আসুক, তুমি এই পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করবা। ওই যে বলে না সাদৃশ্য আছে সাদৃশ্য নাই, ওই সাদৃশ্য কোন কোন পয়েন্টে আছে আর কোন কোন পয়েন্টে নেই সেটা ধরে বলতে পারবা। ও বদরুজ্জামান বিন হাবিব, বদরুজ্জামান হাবিব তোমার নাম চেঞ্জ করে ফেলছো। যাই হোক, হাবিবের কি অবস্থা, কোথায় চান্স পাইলা, কিভাবে চান্স পাইলা একটু জানাইও। দেখো প্রায় ততদূর কি ভালো মানব সমাজ, ভালো মানব সমাজ। ওকে, আচ্ছা তারপরের পরে প্রশ্ন, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ ছিলেন বাংলা সাহিত্যের অধ্যাপক, ইংরেজি সাহিত্যের অধ্যাপক, আইন বিভাগের অধ্যাপক। কি হবে বলতো, তিনি কোন বিভাগের অধ্যাপক ছিলেন? আমরা গতকাল ক্লাস জানি কি পড়লাম, গতকাল ক্লাসে তো মনে পড়লাম হচ্ছে কোনটা পড়েছিলাম, প্রমোদ চৌধুরীর, না গতকাল পড়েছিলাম, কি পড়েছিলাম গতকাল ক্লাসে, জীবন ও বৃক্ষ মনে পড়ছিলাম, তাই না? হ্যাঁ, নাকি বিলাসী পড়েছিলাম, না বিলাসী হবে না, অর্ধাঙ্গীও না, গতকাল ক্লাসে কি পড়ছিলাম ভুলে গেলাম। আচ্ছা, নাকি বিদ্রোহী পড়ছিলাম, না মনে পড়তেছে না? স্যার আমাদের এইচ 26-এর জন্য পদ্য আর গদ্য কোন ইম্পর্টেন্ট একটা বলেন। দেখো কোন গদ্য আর পদ্য ইম্পর্টেন্ট সেটা কি এই ক্লাসে বলবো, আমি কিন্তু একটা ভিডিও বানাইছি, আমাদের যে বইটা আছে সেই বইতে যে সাজেশন পার্ট আছে না, সেই সাজেশন পার্টের মধ্যে দেওয়া আছে, দেখবা সাজেশন নামে একটা পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠার পাশ দিয়ে স্টার চিহ্ন দেওয়া আছে এবং ব্যাখ্যা সহ দেওয়া। ধরো এই যে পৃষ্ঠাটাই, এই যে এরকম দেওয়া আছে যে কোনটা কত সালে কতবার এমসি কতবার সিকিউর জন্য এসেছে, এই যে পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। আমি তোমাকে সহজ করে বলি, তোমরা 2টা টপিক একেবারে ভালো করে পড়বা, সেটা হচ্ছে গন্তব্য কাবুল আর তাহারাই পরে মনে। কবিতার মধ্যে এই তাহারাই পরে মনে থেকে তুমি সৃজনশীলের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা। গন্তব্য কাবুল সৃজনশীলের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা। আর বাকিগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে, যেমন গল্পের একটা প্যাটার্ন আছে, আমি সেট করে দিব যে এই 2টার মধ্যে যেটা নিবা ওইটা পড়তে হবে, ঠিক আছে? ধরো 2টা সেটের মধ্যে যে কোনো একটা হয়, এটা সৃজনশীলের জন্য এটা বাছাই করা। এমসিকিউর জন্য তো সবই পড়তে হয়, কিন্তু সৃজনশীলের একটা সেট অনুযায়ী প্রশ্ন আসে, যদি এটা থেকে প্রশ্ন এটাতে প্রশ্ন হবে না। যেমন তোমরা বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন যদি প্রশ্ন আসে,
কখনো সাহিত্য খেলাতে প্রশ্ন আসবে না। যদি সাহিত্য খেলাতে প্রশ্ন আসে, বাংলা নব্য লেখকতে প্রশ্ন আসবে না। তার মানে তুমি প্রশ্ন পড়লে কিভাবে পড়বা? দুইটা যে কোনো একটা পড়বা, যেটা তোমার পড়ার দরকার নেই। হয় প্রশ্ন আসবে অথবা আসবে না, কিন্তু একটা পড়লে তুমি একটা পারবা। এরকম ভাবে আমি একটা সেট করে দিয়েছি বা করে দিব, সেটা দেখে নিতে পারো। জীবনানন্দ দাশ ছিলেন কি? ইংরেজি সাহিত্যের বিলাসী মেবি না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বিলাসী, সরি মনে পড়ছে, ইংরেজি সাহিত্যের অধ্যাপক। দেখো আমাদের এই যে নোটের মধ্যে আমাদের একটা সুন্দর নোট আছে যে কতগুলো সাহিত্যিক কি ছিলেন? ইংরেজি সাহিত্যিক ছিলেন। ঠিক আছে, চলো সেটা তোমাদের একটু দেখাই। মানে সমস্ত লেখকরা তো একসাথে, যার ফলে দেখানোটা খুব সহজ হয়। ঠিক আছে, ওকে, হ্যাঁ যাক, তোমাদের একটু জানিয়ে রাখি, অন্যরা তো কেউ জানতে পারবে না, লাইভে খুব বেশি স্টুডেন্ট নাই। লাইভ চলাকালীন অবস্থায় যদি কেউ পিডিএফ কিনো, তাহলে এটা কম্বো অফার, একটা কিনে তুমি একটা অটোমেটিক ফ্রি পাচ্ছ। ঠিক আছে, অর্থাৎ এই লাইভ চলাকালীন অবস্থায় 80 টাকা দিয়ে 90 টাকা ফ্রি পাচ্ছ, অথবা 90 টাকা দিয়ে 80 টাকা ফ্রি পাচ্ছ। বিজ্ঞান প্রযুক্তি সাবজেক্ট আসছে, কাছাকাছি চিহ্নিত করেন, ইংরেজিতেও আইন কাছাকাছি ওয়েটিং আছে, মাশাআল্লাহ মাইগ্রেশন চালু রেখেছি, আলহামদুলিল্লাহ। যাক হাবিব, অনেক দূরে এগিয়ে যাও, এই প্রত্যাশা রইল। এই নোটটা দেখো, এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ, বা তোমাদের সামনে যারা বই আছে তারা একটু এই নোটটা বের করে দেখো, যে আমাকে একটু বলো কাদের সামনে বই আছে, আমার একটু বলো তোমাদের এই বাংলা বইয়ের মধ্যে যতগুলো লেখক সাহিত্যিক আছে এর মধ্যে কতজন ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে। এটা একটু যদি বলতে পারো তোমাদের ভালো হয়। ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে কয়জন? আমার জানা আছে 4 জন। ঠিক আছে, কেন 4 জন এটাকে আর বলতে হবে? কোন 4 জন? ফরুক আহমেদ, জীবনানন্দ দাশ, তারপর হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ, আর একটা জানি কে, আর একটা বোধ হয় শামসুর রহমান। এই 4 জন হচ্ছে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন। এই যে আমাদের এই নোটটা এক নজরে সবকিছু, যে এক নজরে মাস্টার নোটটার ভিতরে এটা আছে। এই যে কোথায়, এই যে দেখো কবিদের মধ্যে কতজন কবি ইংরেজি সাহিত্য, ইংরেজি সাহিত্য, ইংরেজি সাহিত্য, ইংরেজি সাহিত্য, মানে কবি বাংলা লেখছে, এই বাংলা নিয়ে পড়ছে মাত্র একজন, জসীমউদ্দিন। বাকি দেখো সব লেখকরাই, মানে কবিদের মধ্যে দেখা যাচ্ছে ইংরেজি নিয়ে পড়ার হার বেশি, আর লেখকদের মধ্যে বাংলা 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 বাংলা। তার মানে তোমাদের এই 26 জন লেখকের মধ্যে 4 জন আছে বাংলা, 4 জন ইংরেজি, বাকিরা টুকটাক অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন। ঠিক আছে, ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন, নিজেও পড়েছেন এবং পড়িয়েছেন। এইখানে দারুচিনি দিয়ে বনানীর ফাঁকে, আচ্ছা প্রকৃতি চেতনার প্রকাশ পংক্তি হলো, আচ্ছা প্রকৃতি মানে কোন লাইন দ্বারা প্রকৃতি বুঝাইছে? 14 নম্বর প্রশ্ন উত্তরটা তোমরা দাও। শাহিদা অনু, আচ্ছা অনুর কথা মনে পড়েছে, অনু আগে ক্লাস করতাম, আজকে তো আবার দেখলাম না। ঠিক আছে, নিয়মিত ক্লাস করো। যদি তোমাদের ক্লাস এখন নিয়মিত হয়, তাহলে আমরা কিন্তু বুধ বৃহস্পতি শুক্র এই দিনগুলোতে ক্লাস নিব। আর যদি এমন হয় যে স্যার অন্যান্য টাইম, এই রাতের এই টাইমটা ছাড়াও অন্য একটা টাইম দেখতে পারেন সকাল দিকে, তো যদি তোমরা স্টুডেন্ট নিশ্চয় দিতে পারো, তোমরা থাকবে, তাহলে আমিও ইনশাল্লাহ ক্লাস নিয়ে থাকবো। দেখো প্রকৃতি চেতনার প্রকাশ পংক্তি হলো কোনটা? যে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, মানুষ তবুও পৃথিবীর কাছে ঋণী, এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, এই বাতাসটা কি সুন্দর উজ্জ্বল করোজ্জ্বল। তাহলে এই জায়গার মধ্যে বলো প্রকৃতি চেতনার প্রকাশ কোনটা? এখানে দারুচিনি বনের ফাঁকে। দেখো আমি যদি প্রকৃতির কথা বলি তাহলে 1 এবং 3 হয়। হ্যাঁ দেখো, একে আছে দারুচিনি বনের ফাঁক, এগুলো প্রকৃতির কথা বলছে। বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, এটা প্রকৃতির কথা বলছে। মানুষ তবু পৃথিবীর কাছে ঋণী, এটা কিন্তু প্রকৃতির কিছু নাই। তাহলে উত্তর 1 ও 3 আমি দিয়ে দিই, দেখি বিসমিল্লাহ। 1 ও 3 উত্তর সঠিক হয়েছে। কই তোমরা তো কিছু দিচ্ছ না। 1 ও 3। তারপর সুচেতনা শব্দটির দ্বারা বোঝানো হয়েছে শুভবোধ, মানবিক চেতনা, চেতনার উত্তরণ। সুচেতনা দ্বারা কি চেতনার উত্তরণ বোঝানো হয়েছে, বা মানবিক চেতনা, সুচেতনা দ্বারা শুভবোধ বলা যেতে পারে, বা সুন্দর চেতনার উত্তরণ হোক এমনটা আশা করা যেতে পারে। মানবিক চেতনা এটাও হতে পারে। দেখি এটা উত্তর সঠিক সেটা আমরা বলতে পারতেছি না। 1 ও 3 দিয়ে দেখি, বা 1 2 3 সবগুলাই। ঠিক আছে, এই যে একটু হ্যাং হয়েছে, কোচে আসছে। উত্তর 1 ও 2 3 দিলে না, আচ্ছা 1 ও 2। ওকে, তাহলে চেতনার উত্তরণ না, বরং শুভবোধ আর মানবিক চেতনা।
বরং চেতনার উত্তরণটা আশা করেছে। ঠিক আছে, তাহলে উত্তর 1 ও 2। কবি বাঙালি জাতিসত্তার বিকাশের আন্দোলন 1971-এর মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী কোন ধরনের কবিতার জন্য স্মরণীয়? এই দেখো আবার বলি, আমাদের এই জসীমউদ্দিন মানে এই জীবনানন্দ দাশের কবিতাগুলো 1971 সালে আমাদের প্রেরণা জুগিয়েছিল। এন্ড প্রশ্ন হচ্ছে, সে কি বিদ্রোহী কবিতা লিখতো? তার কবিতা আমাদের প্রেরণা কেমনে জুগায়, তাই না? কবিরা কবিতার মধ্যে নতুন নতুন আধুনিকতা নিয়ে আসতে পারে, নতুন নতুন স্টাইলে আবিষ্কার করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 3-এর 15 দিয়েছো, এটা 16-এর উত্তরটা দাও। 16-এর উত্তরটা সহজ, খুব কঠিন না। সেটা কি জানো? নিসর্গ বিষয়ক কবিতা। নিসর্গ, নিসর্গ কি? এই প্রাকৃতিক। এখন বলো প্রকৃতি দিয়ে আমরা মুক্তিযুদ্ধে কেন উদ্বুদ্ধ হইলাম? এর লজিকটা কি? আসলে এই লজিকটা হচ্ছে, দেখো প্রকৃতি দিয়ে যখন একটা মুক্তিযোদ্ধা এই কথা পড়েছে, আবার আসিও ফিরে এই ধানসিঁড়ির তীরে এই বাংলায়, তখন কতটা আবেগ কাজ করছে না? আমার মুক্তিযুদ্ধের কথা, আমার দেশের কথা আমাকে মনে পড়ছে, একটা কতটা আবেগ কাজ করছে না? এইটাই হইতেছে বলা হয়েছে এই নিসর্গ বিষয়ক কবিতা, বুঝছো? মুক্ত পৃথিবীর বাতাস কেমন? পৃথিবী বাতাসটা কেমন? পৃথিবী বাতাসটা হচ্ছে সূর্য করজ্জ্বল, অর্থাৎ সূর্যের আলো যেমন অনেক উজ্জ্বল, এই বাতাসটাও কি এরকম অনেক উজ্জ্বল বা চমৎকার। আচ্ছা, হ্যাঁ, সাজেশন হচ্ছে আমাদের ইয়াতে দেখো, এই যে আমাদের পেজে কিন্তু সাজেশন আছে। ঠিক আছে, বাংলা ফার্স্ট পেপারের সাধারণত কোনো জায়গায় সাজেশনগুলো কেমন হয়, যেমন ধরো কয়টা গদ্য, কয়টা পদ্য, কি কোনটা ইম্পর্টেন্ট, কোন এমসিকিউ সৃজনশীলের জন্য, এরকম কিছু থাকে। কিন্তু আমাদের প্রশ্ন উত্তর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সৃজনশীলগুলো। প্রত্যেকটা মধ্যে কয়েকটা সৃজনশীল দেওয়া হয়েছে, কয়েকটা সৃজনশীল বললেই এনাফ। এরপর এমসিকিউ দেওয়া হয়েছে। তো যে আমার সাজেশনটা দেখতে পারো, মাত্র 99 টাকা, বাংলা ফার্স্ট সেকেন্ড দুইটা মিলিয়ে। এবং লাইভ চলাকালীন যদি সাজেশনটা কিনো, তাহলে দুইটা আমাদের বইয়ের যে পিডিএফ সেটা ফ্রি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও। দূরদ্বীপ বাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, ও সুমন্দ ভাসিনী। এটা কিন্তু একটা গান, মনে আছে? প্রবাসিনী, একটা দারুচিনি দ্বীপ, বাংলাদেশে একটা ছবি আছে, মুভি আছে দারুচিনি দ্বীপ, সেখান থেকে এটা আসছে। এখন বলো এখান থেকে কি বুঝাইলো? দূরত্বের কল্পনায়, অনিশ্চয়তায়, প্রকৃতির বর্ণনায়, কোনটা হবে? ও আচ্ছা, সাইদ অনেককে মেনশন দিচ্ছ। আজকে দেখি তোমাদের অনেকে নাই, ঘটনা কি? কালকে তো কতজন ছিলা, ওরা কোথায়? হ্যাঁ, তোমাদের কোনো সাজেশন থাকলে হয় যে স্যার ওই ক্লাস টাইমটা অন্য কোনো টাইমে নিব কিনা, বিকাল টিকাল দিকে। দেখো উদ্দীপকটি পরে কোনটা উত্তর দাও। দূরদ্বীপ বাসিনী, তিনি তোমার চিনি, তার চিনি বেশি, তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। কোনটা হলো? দূরত্বের কল্পনা, অনিশ্চয়তায়, প্রকৃতির বর্ণনায়। এখানে আমি বলবো দূরত্ব কল্পনা, যে আসলে অনেক দূর, তোমার চিনি না। অনিশ্চয়তা তো হতে পারে যে তুমি কোথায় আছো না আছো, তোমাকে পাচ্ছি না। এখানে প্রকৃতির বর্ণনাটা আমি পাচ্ছি না তেমন। ঠিক আছে, আমি প্রকৃতির বর্ণনাকে দিব না। তো এবার তাহলে উত্তরটা দেখি কত হয়। আমার মতে 1 এবং 2 হবে। 1 এবং 2, 1 ও 3 কেমনে হয়? প্রকৃতির বর্ণনা, এখানে দূরদ্বীপ ভাসিনী, চিনি তোমার চিনি, দারুচিনি বেশে, তুমি বিদেশি গো, সুমন্দ ভাসিনী। না, এখানে প্রকৃতি বর্ণনা হয় না। ঠিক আছে, এখানে 1 এবং 2 হবে। ওকে, আচ্ছা, এখানে আমার বলার কিছু নেই, যেখানে যেটা আছে আমি সেটা স্বীকার করি, আমার ভুল থাকলে সেটাও স্বীকার করি। তো আমি এটা বললাম যে না, এটাই যা বললাম তাই। ঠিক আছে, আচ্ছা, এই টাইমটাই সুন্দর। হ্যাঁ, তা আমিও মনে করি এই টাইমটাই সুন্দর। দেখো, হেরার তোরণ মিলবে সম্মুখে জানি, উক্তির সাথে সুচেতনার কোনটা মিল আছে? হেরার চোখ, বুঝছো ভাই? তোমরা আশাহত হইও না, সামনেই তুমি মুক্তির দরজা পাবা। তোরণ মানে হচ্ছে বিশাল বড় দরজা। হেরার তোরণ, মুক্তির তোরণ, মুক্তির দরজা তোমার সামনে খুলে যাবে। তাহলে এটা দ্বারা কোনটা বোঝানো হয়েছে? এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। 19-এর উত্তরটা কেউ এখনো দেও নাই। ও মোস্তাইন হচ্ছে, এই যে দেখো মুত্তাসির আর হচ্ছে মোস্তাইনের মধ্যে প্যাচ লাগাই ফেলছিলাম, এখন মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। মুস্তাইন তো আসো নাই, তো এই জন্য বুঝতে পারিনি। দেখো 19-এর উত্তর দাও। 19-এর উত্তর কি হয়? এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। তা হেরার তোরণ মিলবে সম্মুখে জান, উক্তির সাথে সূর্যোদয় কবিতার কোনটা মিল আছে? মিল আছে, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, শাশ্বত রাত্রির বুকে অনন্ত। আচ্ছা, আমি দিব তোমাদের বললাম, আমি দিয়ে দিই। এ দেখো, এটা
যে শাশ্বত রাত্রি বুকে অনন্ত সূর্যোদয়। হ্যাঁ, তুমি সামনে আগাও, তুমি আশা করো সুন্দর চেতনা পৃথিবীতে আসবে, ঠিক আছে? আশা করো একদিন আসবে, তখন এটা কি হবে, খুলে যাবে, এই মুক্তির দরজা তখন উন্মুক্ত হবে। এটাই যে পৃথিবীতে ওই উদ্দীপক থাকা দ্বারা আমি এটাই বুঝলাম। মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে উক্তিতে প্রকাশ পেয়েছে ইহলৌকিকতা, ভাবলতা, সাম্যবাদী চেতনা, পরাবাস্তববাদী চেতনা। আমার কাছে মনে হচ্ছে এটা হবে ইহলৌকিকতা। ইহলৌকিকতা মানে বুঝো, ইহলোক, পরলোক, ইহলোক। হ্যাঁ, ইহলোক পড়েছে পৃথিবী, আর পরভূমি অপর পার। তো শুধু পৃথিবীর পরে পরকালে যে গুরুত্বপূর্ণ এমন নয়, ইহকালও গুরুত্বপূর্ণ, পৃথিবীটারও গুরুত্ব আছে। এই পৃথিবীটা দিয়ে নির্ধারিত হবে তোমার পরকালে কি হবে। এই পৃথিবীটা তোমাকে শুধু মানে কষ্ট করতে শেখায় না, তোমাকে অনেকগুলো কাজও দিয়েছে। তাহলে উত্তরটা হবে ইহলৌকিকতা। শব্দটা কি হবে, ইহলৌকিকতা। হ্যাঁ, উত্তর সঠিকও হয়েছে, তবে এটা খুব বেশি কেউ ভুল করে না, 42% ভুল করেছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন চরণটিতে কি প্রকাশ পেয়েছে? হিংসাত্মক পৃথিবী, শান্তিময় পৃথিবী, ক্লান্তিময় পৃথিবী, বিক্ষুব্ধ কবি সত্তা। না, বিক্ষুব্ধ কবি সত্তা এখানে এটা হবে না। ক্লান্তিময় পৃথিবী চলতে পারে, শান্তিময় পৃথিবী এটাও হয় না, হিংসাত্মক পৃথিবীটা পুরোপুরি না গেল, এছাড়া কিন্তু আমরা অপশন দেখছি না। এবার ভাবো তো কোনটা হবে। 21-এর উত্তর কেউ, 20-এর উত্তর দিয়েছে অনেকে দেখতেছি, 21-এর উত্তর কিন্তু কেউ দাও নাই। 21-এর উত্তরটা দাও। কিন্তু শিবু ভাই, আমি যেটা বলতাম যে মানে আমি একটু কথা হচ্ছে যে ওনার জায়গা থেকে ওই যেহেতু বিজনেস পারপাসই বলছেন আসলে। এখন কথা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে ধরেন একটা জিনিস যে আপনি যখন লং রানে প্ল্যান করে আচ্ছা, এরপরে দেখি, আমরা দেখতেছিলাম কি, পৃথিবীর গভীরতর অসুখ এখন চরটিতে কি প্রকাশ পেয়েছে? হিংসাত্মক পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এই তো হয়েছে। তবে পাল খোলো, তবে নোঙ্গর তোলো। এবার নোঙ্গর, এটা শব্দটা কিন্তু নোঙ্গর, এটা লুঙ্গি না। হ্যাঁ, পাল খোলো তবে নোঙ্গর তোলো, এবার অনেক পথ শেষে সন্ধানী, হেরার তোরণ মিলবে সম্মুখে জানি। উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে অতীতের মোহমুগ্ধতা, দেশপ্রেমের চেতনা, সংকট উত্তরণের প্রত্যাশা, সমকাল নিয়ে হতাশা। আচ্ছা, একটু বুঝি। এবার অনেক পথ শেষ সন্ধানী, আচ্ছা, তবে খোলো, পাল খোলো তবে নোঙ্গর তোলো, এবার অনেক পথ শেষে সন্ধানী, হেরার তোরণ মিলবে সম্মুখে জানি। বলছে মানে পাল খোলো, আর আর আবদ্ধ থেকো না, ভয় পেও না, উন্মুক্ত হয়ে যাও। তারপর নোঙ্গর তোলো, তা বলছে এবার অনেক পথ শেষে সন্ধানী, মানে অনেক পথ শেষের যদি সন্ধান পাওয়া যায়। এরপরে হেরার তোরণ মিলবে সম্মুখে জানি, হেরার যে দরজাটা সেটা সামনে নিশ্চয়ই এক সময় কি হবে, এটা কি হয়, মিলবে। আমি তুমি কি জানতে পারছি যে না, শীর্ষই সামনে হেরার দরজাটা পাওয়া যাবে। তাহলে অতীতের মোহমুগ্ধতা, দেশপ্রেমের চেতনা, উভয় সংকটের প্রত্যাশা। দেখো এটা উত্তর তাহলে কোনটা হবে? এটা হবে সংকট উত্তরণের প্রত্যাশা, সমকালীন হতাশা, অতীতের মোহমুগ্ধতা, দেশপ্রেমের চেতনা। কোনটা হবে? দেশপ্রেমের চেতনার হবে না, অতীতের মোহমুগ্ধতার না, উত্তর সংকটের প্রত্যাশা। হ্যাঁ, এই যে এটা যে আমি আশা করি কি হবে, সংকট কেটে যাবে, সংকট উত্তরণ হবেই, ভয় পেও না। পৃথিবীর এই যে খারাপ, আমরা যখন দেখি দূর আর পৃথিবী থেকে লাভ নাই, পৃথিবী খারাপ, এর আর ভালো হইব না, আর যাই দিন বা সামনে পৃথিবী আরো খারাপ হবে না, এরকম না। তুমি আশা করো পৃথিবী আস্তে আস্তে ভালো হতেই থাকবে। কবির মতে কোথাকার রণরক্ত সফলতা শেষ সত্য নয়। এই পৃথিবীর রণরক্ত, যে পৃথিবীর এ দেখছো, সবাই কিন্তু বলবে রণরক্ত যদি যুদ্ধের ক্ষেত্রে হয় দিয়া দিব যুদ্ধ, বুঝছো? তাহলে এইটাই হচ্ছে বিষয়, যারা পড়েছে আর পড়ে নাই, তোমাদের আমি আবার বলে রাখতেছি বারবার, পরীক্ষায় যে প্রশ্ন করে তিনটা স্টারে,
3টে স্টাইল কি? কিছু কোশ্চেন থাকে একেবারে কোন রকম স্টুডেন্ট ধরো রিডিংটা পড়ছে, হালকা হালকা শুনছে, স্কুল কলেজে গেছে, বইয়ের সাথে হালকা হালকা সম্পর্ক আছে, ও যেতে পারে। একদম সস্তা প্রশ্ন করবে, বলবে যে জীবনানন্দ দাশ কি ছিল, কবি না লেখক ছিল, এরকম একদম একটা সোজা সাপটা, মানে ওই প্রশ্ন তো না পারলেও গবেট এরকম। কিছু প্রশ্ন থাকবে এটাই পড়াশোনা যারা করছে তারা পারবে এই টাইপের, কিছু প্রশ্ন এত কঠিন দিবে দেখবা এটা পারা যায় না, তো ওটা যারা মানে খুব টপার তারা পারে। তাহলে যেটা হবে উত্তর এই যে, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবে শেষ সত্য নয়। জীবনানন্দ দাশের জন্ম তারিখ কোনটা? জন্ম তারিখটা এই দুইটা হবে না, 99-99 মধ্যে যে কোনো একটা হবে। এখন কত 99? আমার যেটা মনে হয় সে জানুয়ারি মাসে তো হবে না, হইলে ফেব্রুয়ারি মাসে হইতে পারে। ঠিক আছে, দেখি দিয়া, এই যে হয়ে গেছে, দেখছো? মানে আমি তোমাদের যে এই যে লেখকদের যে সাল দেখাই, এটা কিভাবে লগ আউট হয়ে যায় কেন? আচ্ছা যাক, তোমাদের যাদের সামনে আমাদের নোটটা আছে তারা তো দেখো, দেখে পারবা। এই দেখছো সব লেখকদের সাল কিন্তু দেওয়া আছে, দেওয়া থাকলে এটা একটু বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে পূর্ণিমা হালদারও চলে আসছে, পূর্ণিমাকে আগে দেখছি, আগে দেখি নাই। যাক পূর্ণিমা, যাক নতুন কেউ থাকলে নিয়মিত জানো, আমাদের কিন্তু নিয়মিত এখানে ক্লাসগুলো হয়। তাহলে জীবনানন্দ দাশের জন্ম তারিখ কোনটা? 17 ফেব্রুয়ারি 1899। অধরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ক্রমমুক্তি পরিণতি পড়ার পর তার ধ্বংসাত্মক রূপ কল্পনা করে শিহরিত হয়। ঘটনাটি সুচেতনা কবিতার কোন চরণকে সমর্থন করে? বিকেলের নক্ষত্রের কাছে, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, আজকে অনেক রুড়ো রৌদ্রের ঘুরে প্রাণ, ভালোবাসা দিতে গিয়ে তবু। আচ্ছা তাহলে কোনটা হয় দেখি। অধরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও কর্মমুক্তি পরিণতি পড়ার পর আর তার ধ্বংসাত্মক রূপ কল্পনা করে সুচেতনা কবিতার কোন চরণ সমর্থন করে? মানুষ তো বলিনি পৃথিবীর কাছে, আজকে অনেক রোদ ঘুরে পান, ভালোবাসা দিকে তবু, পড়ার পর ধ্বংসাত্মক কল্পনা করে শিহরিত হয়, বিকেলে তবু মানুষ ঋণ পৃথিবীর কাছে। হ্যাঁ এটা হতে পারে, এই যেটা যে হ্যাঁ এত মানুষ মানুষ যেমন পৃথিবী মানুষকে ধ্বংস করেছে, অনেক মানুষকে হত্যা করছে, অনেক মানুষ জীবন নাশ হয়েছে, তারপরও আমরা কিন্তু পৃথিবীর কাছে ঋণী, এটা একটা হতে পারে। আবার কমুক্তির পড়ার পর তার ধ্বংসাত্মক রূপ করে, আচ্ছা আমি এটা উত্তর দিতেছি, দেখি তারপরে কি হয়। ওফ না, আজকে অনেক রুদ্রের ঘুরে প্রাণ, অর্থাৎ পৃথিবী অনেক মানে কঠিন বাস্তবতা আমার দেখে তার এই অভিজ্ঞতাটা হয়েছে। ঠিক আছে, তারপর এটা ভুল হবে না খুব বেশি। যাক, তারপর আমি এটাকে সঠিক অ্যান্সার বলতেছি, এটাই সঠিক অ্যান্সার। হ্যাঁ, কবি জীবনানন্দ দাশের কবে মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ করেন হচ্ছে 54 সালে, তার মানে 50 সাল না। 54 সালে আমি কিভাবে মনে রাখছি? না 54 সাল না, 50 সালও হতে পারে। কেন? 54 সালে মারা গেছে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, না তিনিও মারা যেতে পারে 54 সাল নাকি 50-এ, এই যে পেজটা লাগছে। আমি শুধু এতটুকু জানি, ভাষা আন্দোলনের 2 বছর আগেই, তাহলে আগেই ধরি 50-ই ধরি, 2 বছর আগে, 2 বছর আগে হলে সেপ্টেম্বর না মনে অক্টোবরে, একটু দেখি, একটু কনফিউশন হয়ে হোক কাজটা করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। যা, অক্টোবর মাসে 54 সাল, তাহলে 50 সাল হবে না, 54 সাল হবে, আর এটা অক্টোবর মাস হবে, অনেক পার্থক্য। ঠিক আছে, ওকে, আমরা আমাদের ওই কবিদের লেখক সালদের এই তালিকাটা দেখতে পেলে ভালো হইতো, এখন লোডিং হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে না। তাহলে কি হবে? তোমাদের কেমন কেউ আসো আমাদের এই মানুষের কর্মকাণ্ডের কারণে পৃথিবী মানুষকে ধ্বংস করছে। মানুষকে তো ধ্বংস করতেছে না, পৃথিবীর মতন জায়গা আছে, মানুষকে ধ্বংস করে ফেলতেছে। ওকে, তারপরে যাক, তোমরা যারা নতুন আসছো ক্লাসটা দেখছো তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে বাংলাদেশের সেই অ্যাপস যেখানে কমন মিস্টেক, অথবা আমরা এখানে দেখতে পারবো যে কোন কোয়েশ্চেনটা ঠিক কত % স্টুডেন্ট ভুল করছে। ঠিক আছে, যার ফলে আমরা একটা বলতে পারা যায় একটা বেস্ট প্রিপারেশন এর মাধ্যমে নিয়ে নিতে পারবো। কারণ সবাই যেটা ভুল করে, আমরা যদি সেই ভুলটা না করি, তার মধ্যে আবার একটা সুন্দর জিনিস হচ্ছে, আমরা কিন্তু কি করতেছি, আমরা হচ্ছে এরকম ব্যাখ্যা সহ আলোচনা করতেছি।
হুম, ওকে, আমরা মনে হয় যথেষ্ট এমসিকিউ সলভ করেছি। এখন এমসিকিউ আর বেশি খুব কনফিউশনের থাকার কথা না। তোমরা বলো প্রিপারেশনের, কারণ আমরা 70% ভুল থেকে দিতে এখন 60% ভুলের দিকে চলে আসছি। ঠিক আছে, প্রথম আমাদের হয়তো 70% যে ভুলগুলো ছিল অনেক অনেক ভুল, সেগুলো দিতে আমরা 40% নিচে চলে আসছি। 40% নিচে চলে আসলে আশা করি আমরা মোটামুটি প্রিপারেশন খুব ভালোই নিয়ে ফেলছি, কারণ আমরা মোটামুটি 60% উপরে যে ভুলগুলো তোমরা সেইগুলো মানে কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে, তো যেহেতু এটা করেই ফেলছি, আচ্ছা ঠিক আছে, আমরা আর কিছুক্ষণ হয়তো ক্লাস করবো, তোমরা যতক্ষণ চাইবে ততক্ষণ পর্যন্ত, আর হয়তো 15 মিনিট। এরপরে আমরা দেখি জীবনানন্দ দাশের কবিতা অসাধারণত্ব লাভ করেছে কিনটা উপমা, চিত্রকল্পের কারণে, প্রতীক সৃজন ও আলো আধারের ব্যবহারের কারণে, রং এর ও অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহার। আমি তো সবগুলোই বলবো। তিনি প্রচুর উপমা ব্যবহার করতেন। তাহলে এই যে আবার আসিও ফিরে ধানসিঁড়ির তীরে, যে কি একটা উপমা, ধানসিঁড়ি, চিত্রকল্প, কথা ভেবে বলতে আমরা একটা ছবি দেখতেছি। তারপরে প্রতীক সৃজন, আলো আধারের ব্যবহার, তিনি আলো আধারের ব্যবহার করতে বলে তো তাকে বলা হচ্ছে আলো আধারীর কবি। রঙের ও অনুভবের বিচিত্র ব্যবহার, এই যে তিনি বলছেন আবার সে কি বলে, এই কি রং যে ব্যবহার করছেন, বারুন কালার, এরকম কিছু, শুধু রঙের ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করেছে। আমি সবগুলি বলবো, দেখি উত্তর কোনটা সঠিক। হ্যাঁ, সবগুলি সঠিক হয়েছে। দূরতর দ্বীপের অবস্থান কোথায়? দূরতর দ্বীপের অবস্থান কোথায়? আবার দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, যেখানে নির্জনতা আছে। আচ্ছা, দূরতর দ্বীপের অবস্থান হচ্ছে সাগরে, মহাসাগরে, চাঁদের কাছে, নক্ষত্রের কাছে। এই যে আমি যদি বলি নক্ষত্রের কাছে, ঠিক আছে, দূরের দ্বীপ এই বিকেলের নক্ষত্রের কাছে কি নির্জনতা আছে, তাহলে এটা হবে নক্ষত্রের কাছে। এরপরে আসো ঝরাপালক ও ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা? এটা নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ, ভ্রমণ কাহিনী। তাহলে এটা কি হবে বলো? আচ্ছা আমি বলতেছি, দেখো লেখকে যা লেখছে এর মধ্যে তার উপন্যাস আছে এই দুইটা। কোন দুইটা? আমি লিখে দিই, সুতীর্থ আর হচ্ছে মাল্যবান। এই দুইটা হচ্ছে তার উপন্যাস। এরপর হচ্ছে তিনি নাটক, তিনি কোনো নাটক লেখেন নাই, তিনি কোনো ভ্রমণ কাহিনী লেখেন নাই। সুতরাং উত্তর কি আর দিতে হবে বলো? উত্তর আর দিতে হবে? উত্তর পেয়ে গেছো? 28-এর উত্তর, 29-এর উত্তর দাও। উত্তর আর দিতে হবে দেওয়ার কথা না, একদম সহজ উত্তর। সেটা হচ্ছে এটা কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থ এরকম ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, ঠিক আছে, এগুলো হচ্ছে বনলতা সেন। কবির সংবেদনশীল কবি সত্তাকে পুড়িয়ে দিচ্ছে প্রকাশক, মানে এখানে কি প্রকাশ করছে? সংবেদনশীল কবি সত্তাকে পুড়িয়ে দিচ্ছে। বিকেলের নক্ষত্রের কাছে সাজকরণ রুদ্র ঘুরে প্রাণ, যে ভাই বন্ধু পরিজনকে পড়ে আছে তো বলিনি পৃথিবীর কাছে। আমার এই যেটা হবে, আজকে অনেক রুদ্র ঘুরে পুড়ে দেওয়ার ব্যাপারটা তো এখানেই আসতেছে। তাহলে আমি এটাই দেখি কি হয়। এই যে হ্যাঁ, আজকে অনেক রুদ্র ঘুরে প্রাণ, এটাই তাইলে হইল। আচ্ছা ঠিক আছে, তারপর আসো রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে কি বলে আখ্যায়িত করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে কি বলে আখ্যায়িত করেছেন? প্রকৃতিময়, চিত্ররূপময়, স্বদেশ চেতনাময়, নৈসর্গিক। 42 ভুল। তাহলে এটা উত্তর কি হবে বলো দ্রুত, এটা নিতে চাই। আচ্ছা, মোসাম্মদ মুক্তা আক্তার বলছো বিপ্লব বইটা নিতে চাই। ঠিক আছে, বিপ্লব বইটা আমাদের ইনবক্সে নক দাও, আমাদের মডারেটর তোমাকে বিপ্লব বইটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, একদম ডেমো সহ আর যা কিছু আছে সেটা তোমাকে জানিয়ে দিচ্ছে। ওকে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে কি বলে আখ্যায়িত করেছেন? আখ্যায়িত করেছেন হচ্ছে প্রকৃতিময়, চিত্ররূপময়, স্বদেশ চেতনাময়, নৈসর্গিক। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে কি বলে আখ্যায়িত করেছেন? আখ্যায়িত করেছেন হচ্ছে চিত্রময় রূপ। তাকে চিত্রময় রূপ কবি বলেছেন। ঠিক আছে,
এরকম লাইনে কতজন পড়ানো উৎপাদে হয় ঠিক আছে উৎপাদে কতজন হয় এগুলা নিয়ে এসি হয় এটাই কথা বলছি এসি না কত দূর আছে আর এই সংস্কৃত 31 জানো না? হ্যাঁ, চিত্রময়ের কবি বলা হয়েছে রবি ঠাকুর। চিত্রময়ের কবি বলা হয়েছে রবি ঠাকুর, তাকে এই নামটা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা পূর্ণিমা হালদার। ওকে, তারপরে আসো পরেরটা। সুচেতনা শব্দের অর্থ হলো মানবিক বোধ, শুভযাত্রা, সুন্দর মন, শুভানুধ্যায়ী। তাই সুচেতনা শব্দের অর্থ কি? সুন্দর চেতনা। শুভযাত্রা হবে না, দেখো সুন্দর চেতনা হয়, সুন্দর মানবিক বোধ। এটা আমি আমি যদি কোনোটা ভুলও হয় আমি এটাকে উত্তর বলবো না, মানবিক বোধ। কারণ সুচেতনা মানে হচ্ছে মানবিক মানবিকতাটা কি সেটা বুঝতে পারা, মানবিক বোধ। হ্যাঁ, এখন অনেকে তোমরা এটা দিবা, এটাও সঠিক, তবে সেটা শুভ যাত্রা না, শুভ বোধ। ঠিক আছে, শুভ যাত্রা না, শুভ বোধ হচ্ছে। তো ওই শুভ শব্দটা দেখে কিন্তু কনফিউশন হয়ে কিন্তু এই যে 62% এই ভুলটা করে ফেলছে। এই পথ বলতে কবি কোন পথের কথা বলেছেন? এই পথ বলতে কবি বলেছে সেই পথে কবি দারুচিনি দ্বীপ বরানি হবে না, শাশ্বত রাতও হবে না। এই পথ বলতে শুভ চেতনার যে পথ, এই পথ দিয়ে আলো আসবেই। লেখক বলছে না যে এই সুচেতনা, এই ক্রমমুক্তির পথ, সে অনেক শতাব্দীর কাজ, অনেক মনীষীর কাজ, তার মানে শুভ চেতনাটাই হবে। হ্যাঁ, উত্তর এটাও সঠিক। কবি কিসের টানে মানব ধর্মের ঘরে এসেছেন? কিসের টানে বলতো? মা ও মাটির টানে। মাটির টানে, মাটি ও পৃথিবীর টানে। ঠিক আছে, আমরা যদি আচ্ছা মাটি ও পৃথিবীর টানে, উত্তরটা তাহলে এটাই হবে, মাটি ও পৃথিবীর টানে। ওকে, তাহলে যাই হোক, আরো যারা আসো, মোসাম্মদ মুক্তা আক্তার, এই যে নিয়মিত কিন্তু আমাদের লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসে থাকবে। আর হচ্ছে আমরা কমন মিস্টেক, টপ কমন মিস্টেক এমসিকিউ একটা সিরিজ আমরা করতেছি। সেইখানে ইতিমধ্যে তোমাদের 3টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, আরো প্রায় 6 থেকে 7টা ভিডিও তৈরি হয়ে গেছে। এই 3 থেকে 4 দিনের মধ্যে আমরা তোমাদের একদম টপ মিস্টেক যে এমসিকিউ আছে সেটা একদম লাল সালু সিরাজুল্লাহ সহ পুরো 26টা অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো। এখন একটু মনে রাখো, যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর এটা ফ্রি দিব না, তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, পেইড হয়ে যাবে। এই জন্য যা ক্লাস দেখার এখনই দেখে নিও। আচ্ছা, এরপরের কথা বলি, সেটা হচ্ছে লাইভ ক্লাসে তো এটা হয়, এইটা যখন শেষ হয়ে যাবে, ওই টপ মিস্টেক এমসিকিউর যে প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে, তখনই মূলত এই কি বলে এটাকে, এই যে আমরা একটা নতুন শেষ শুরু করব, সেটা হচ্ছে কমন থিমে সৃজনশীল শেষ। অর্থাৎ প্রতিটা টপিকের মধ্যে কিন্তু একটা কিছু কমন থিম আছে, অর্থাৎ 3টা 4টা সৃজনশীল পড়লে কিন্তু প্রশ্ন যেভাবে আসে তুমি পারবা। ওই থিমটা ধরে ধরে আমরা হচ্ছে একটা সুন্দর একটা সিরিজ নিয়ে আসবো। ঠিক আছে, তো তোমার সাথে থাইকো। যাক, আজকে আর পড়ালাম না, এই পর্যন্ত রাখি। তোমরা আরো যদি কোনো থাকে সুচেতনা এই কবিতা নিয়ে তোমাদের যদি আরো কোনো আয় আপত্তি, দায় দাপত্তি যদি আর কিছু থাকে সেটা তোমরা জানাতে পারো। ঠিক আছে, বলো, আছে সুচেতনা নিয়ে আর কি কোনো কিছু জানার আছে? প্রশ্ন থাকলে করতে পারো। আমি সময় দিলাম হচ্ছে প্রায় 4 মিনিট। 4 মিনিটের মধ্যে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত আছি। তারপর 4 মিনিট পর ক্লাসটা শেষ হয়ে যাবে। সুচেতনা কবিতার কোনো লাইন, তারপর এছাড়াও এই কবিতার প্রশ্ন ছাড়াও অন্য কোনো প্রশ্ন থাকলেও করতে পারো। আড্ডা বিষয়ের কোনো প্রশ্ন থাকলে সেটাও তুলতে পারো, বলতে পারো। আচ্ছা, ইনবক্স করা যায় না, এটা কেমন কথা? ইনবক্স কেন করা যাবে না? সবাই পারতেছে, তুমি কেন পারবা না? ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করি, আমাদের মডারেটরের নাম্বার তোমাকে দেই, তুমি হচ্ছে সেই হোয়াটসঅ্যাপে নক দাও, এটাও করতে পারো। হ্যাঁ, আছে কোনো কোশ্চেন আছে তোমাদের?
বুঝছি কোশ্চেন লিখতেছে অত সময় লাগতেছে, একটা কাজ করতে পারো, শেষ সময় মুহূর্তে বইটা খোলো, বইটা খুলে দেখো আসলে কোনো প্রশ্ন আছে কিনা। হইতে পারে বাংলাদেশে খেলা হয়েছিল এই জন্য বোধ হয়, নাকি ব্রাজিলের খেলা দেখে ব্রাজিলের ফ্যানরা মনক্ষুণ্ণ হয়ে পৃথিবী থেকে বিদায় নিছে, কি হতে পারে। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের আগামীকালকের ক্লাসটা টপিকের কি আগামীকাল কি টপিক আছে? উচ্চারণ। আগামী টপিক কি আছে মনে নাই তো, দেখতে হবে। আচ্ছা একটু দেখি আগামীকালকের টপিকটা কি। আগামীকালকের টপিক হচ্ছে অপরিচিতা, সোনার তরী। ঠিক আছে, তাহলে আগামীকালকেও আছে অপরিচিতা। সুতরাং সেই ক্লাসে আশা করি তোমরা উপস্থিত হবা, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।